হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা জি সবাই ম্যাম, কিন্তু নমস্কার আনমিউট ম্যাম। আছো। মিউট আছো সবাই, আনমিউট করো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম ভালো আছেন আসসালামু ম্যাম? আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ম্যাম ভালো। ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের দেখে বেশ ভালো লাগছে, তবে তোমরা সবাই চেহারা দেখাইতে চাচ্ছ না মনে হচ্ছে। জি ম্যাম। অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, শুধু শুনলেই হবে। সবাই আনমিউট থাকো। এই যে সালমা কিন্তু ইয়ে করে নাই, আনমিউট হয় নাই। সালমা, তুলি নন্দী আনমিউট হয় নাই। তুলি নন্দী আনমিউট হয় নাই। আবার বিষ্ণুপ্রিয়া আনমিউট হয় নাই। ঠিক আছে, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করি, কেমন? জি ম্যাম। তোমরা সবাই কিন্তু কথা বলবে, একটু জোরে জোরে বলবে। তুলি নন্দী আনমিউট হয় নাই। তারপরে বিষ্ণুপ্রিয়া আনমিউট হয় নাই। তোমরা সবাই আনমিউট হবে, আনমিউট না হলে আমার কথা শুনবে কিভাবে? আচ্ছা, তোমরা তো আমার বিষয়টা জানতে পেরেছো। আজকে আমার বিষয়টা ছিল হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্লাস নাম্বার 1। তোমরা একাদশ এবং দ্বাদশে যেটা তোমরা শিখেছো, যেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে পরিচয় আছে তোমাদের, আজকে কিন্তু একটু আরেকটু বেশি। কেন? কারণ তোমরা, আমাদের এই সাবজেক্টটার নামই হলো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং। অ্যাডভান্সড মানে কি? উচ্চতর, আরো একটু বড় করে বেশি করে জানতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে ছোট ছোট দুটো অঙ্ক নিয়ে এসেছি। তোমরা কিন্তু অনেকেই আনমিউট হয়ে যাচ্ছ, পুরো ক্লাসটা শুনতে হবে। ক্লাসটা না আনমিউট, সরি, মিউট হয়ে গেলে হবে না, আনমিউট হতে হবে। আচ্ছা, সবাইকে তো মনে হয় জয়েন করেছো তোমরা। আর কি কেউ আছো? 2 3 4 5 6 7 জন জয়েন করেছো মনে হচ্ছে। আহ, আরো করলে আরো ভালো লাগতো। যাই হোক, আহ, তোমরা আনমিউট থাকো। এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। আমাদের আজকের চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 2, কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তো আমি তোমাদের আগেই বলেছি ছোট ছোট দুটো অঙ্ক নিয়ে আসবো, কিন্তু আমি অঙ্ক দুটো তোমাদের ইয়েতে এসেছি, ন্যাশনাল ইউনিভার্সিটির 2015-এ এসেছে একটা। এটা নিয়ে প্রথমে আলোচনা করি, তার পরবর্তীতে আমি নেক্সট সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু পড়ে নেই, তোমরা একটু শুনো। দ্য ইনফরমেশন অফ লারা ট্রেডিং as of December 31st, 2015 are given below. Additional data, ডাটাগুলো এখানে দেয়া আছে। Accounts receivable, interest revenue, prepaid rent, prepaid insurance, equipment, accumulated depreciation, equipment, rental service revenue, salaries expense, training expense, interest expense. আচ্ছা, তারপর আমাদের কিছু সমন্বয় দেওয়া আছে, দেখো। দ্য প্রিপেড রেন্ট ওয়াজ প্রিপেড ফর দ্য পিরিয়ড January 1, জানুয়ারির 1 তারিখ থেকে প্রিপেড 2015 টু 2015, অর্থাৎ 1 বছরের জন্য। যাই হোক, তারপরে আসো ডেপ্রিসিয়েশন অফ দ্য ইকুইপমেন্ট ইজ, ডেপ্রিসিয়েশন আছে হলো ইকুইপমেন্টের উপর 8,800 প্রতি বছরে পার ইয়ার। তারপরে আছে দ্য প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ ফর দ্য প্রিপেড April 1। এই জিনিসটা খেয়াল করো, ইন্স্যুরেন্সটা দেওয়া হয়েছে এপ্রিলের 1 তারিখ থেকে মার্চের 2016 পর্যন্ত। তাহলে দেখো
2016 মার্চ পর্যন্ত যদি হয় তাহলে বোঝা যাচ্ছে 2016 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস অ্যাডভান্স দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, স্যালারিজ ইনকার্ড বাট আনপেইড টোটাল 3,300 at December 31st 2015, অর্থাৎ স্যালারিজ তোমার তৈরি হয়েছে কিন্তু আনপেইড। আনপেইড মানে কি? বকেয়া। তাহলে বকেয়া কত? 3,300। তারপরে কি বলেছে আমাদের, দেখো, প্রিপেয়ার এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তোমরা জানো মাল্টি স্টেপ মানে কি? মাল্টি স্টেপ মানে হলো বহু ধাপ আয় বিবরণী তৈরি করতে বলেছে। তো আমরা কিন্তু একাদশ ও দ্বাদশে বহুধাপ আয় বিবরণী তৈরি করা শিখেছি এবং আশা করি তোমাদের কিছু কিছু মনে আছে। আর যদি মনে নাও থাকে, ইনশাল্লাহ তোমরা এখন আস্তে আস্তে তোমাদের মনে হয়ে যাবে। দেখো, আমি প্রথমেই লিখেছি, ঘর করে ফেললাম। দেখো, লারা ট্রেডিং ইনকাম স্টেটমেন্ট মাল্টি স্টেপস ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি এই ইনকাম স্টেটমেন্ট যখন আমরা করি তখন প্রথমেই আমরা কি করি? রেভিনিউ লিখি, তাই না? আর ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হলো তোমার রেভিনিউ, মূল রেভিনিউ যেটা সেটা হলো সেলস। আর আমরা যদি সেবামূলক হয় তাহলে সেখানে হবে সার্ভিস রেভিনিউ, ঠিক আছে? সেবা আয়। আচ্ছা, অপারেটিং রেভিনিউ আমাদের কি আছে দেখি। এই দেখো, রেন্টাল সার্ভিস রেভিনিউ আছে 3,80,000। তারপরে এখান থেকে আমরা কি করব? এটা হলো আমাদের রেভিনিউ আয়। আয় থেকে আমরা কি করব? অপারেটিং এক্সপেন্সটা বাদ দিব। আর আমরা জানি, একটু মনে করার চেষ্টা করি, কেমন? আমি পরে ধাপে ধাপে তোমাদেরকে অঙ্কগুলো দিচ্ছি। আচ্ছা, মনে করার চেষ্টা করি হলো আমরা মাল্টিপল স্টেপে কি করি? অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়টাকে আমরা দুটো ধাপে লিখে থাকি। একটা হলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আরেকটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমাদের অনেকগুলো থাকলেও প্রশ্নে কি আছে আমরা শুধু সেগুলো দেখব। আমাদের কি মনে আছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কোনগুলিকে বলা হয়? বিক্রয়ের সাথে সরাসরি যেগুলো সেগুলোকে বলা হয় সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। তো বিক্রয়ের সাথে কোনগুলো? যেমন ধরো এই যে বিক্রয় পরিবহন, অনাদায়ী দেনা। বিক্রয় করলেই তো দেনাদার তৈরি হয়, আর দেনাদার যখন অনাদায়ী হয়ে যায় তখন অনাদায়ী দেনা হয়। তারপর বিজ্ঞাপন, বিক্রয় বৃদ্ধির জন্য বা প্রসারের জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। তাহলে এগুলো কি? সরাসরি সেলিং এক্সপেন্স। তারপর আসো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর বাকি যা কিছু আছে ওগুলো হলো তোমার অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, যেমন ভাড়া, ডেপ্রিসিয়েশন, তারপর ইত্যাদি ইত্যাদি অনেক। তাহলে আমরা দেখি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে কি আছে। আমাদের সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে আছে ট্রাভেলিং এক্সপেন্স। আচ্ছা, তারপর তোমার অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভে কি কি আছে? আমাদের স্যালারিস এক্সপেন্স। দেখো, এখানে সেলিং এ কোনটা যাবে? সেলসম্যান স্যালারি হলে সেলিং এ যাবে, কিন্তু যদি সেলসম্যান স্যালারি না বলে থাকে তাহলে সেটা আমাদের অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। 2,75,000। আচ্ছা, আমাদের কি ছিল? বকেয়া ছিল। বকেয়া কি করতে হয় মনে আছে তোমাদের? বকেয়াটাকে যোগ করতে হয়। তাহলে আমরা এখন অ্যাড করব আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে হলো কি? দায়। বকেয়া, বকেয়াটা দায়। যোগ করেছি 2,78,300 হলো। তারপর আসো তোমার রেন্ট এক্সপেন্স 9,300। তারপর তোমার আসো ইন্স্যুরেন্স এক্সপেন্স। ওই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স তোমাদের বলেছিলাম না একটু আগে, যে এখানে কিন্তু আমাদের 3 মাস অগ্রিম আছে, ঠিক আছে? তো এখানে আমরা কি করেছি? 3,900-কে 12 দিয়ে ভাগ দিয়েছি এবং 9 দিয়ে গুণ করেছি। আমাদের যেহেতু এখানে মার্চ থেকে দেওয়া ছিল, 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের 31 বলেছিল, তাহলে আমার এপ্রিল থেকে ধরতে হবে। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস। এই দেখো 9 মাস। তাহলে আমরা 3,900-কে 12 দিয়ে ভাগ দিয়ে 9 দিয়ে গুণ দিব, অর্থাৎ আমাদের 9 মাসের এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এভাবেও বের করতে পারি।
তোমাদের কিন্তু তোমরা না বুঝলে কিন্তু আমাকে একটু কোশ্চেন করবে, বুঝছো? আচ্ছা, জি, ম্যাম। ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, একটু জোরে আওয়াজ দিবা, বুঝছো তো? বয়স হয়ে গেছে না, একটু জোরে আওয়াজ না দিলে তো কম শুনি। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট আমাদের 8,800 দেওয়াই আছে। তো আমরা এখন কি করলাম, এগুলো সব যোগ করে ফেললাম। যোগ করার পর আমাদের হয়ে গেল অপারেটিং ইনকাম। এক্সপেন্স গুলো এখানে লিখলাম, লিখে এই যে দেখো এই দুটো এক্সপেন্স এই ইনকাম থেকে মাইনাস করার পরে এই দেখো অপারেটিং ইনকাম বেরোলো। কেমন? এটা হলো অপারেটিং ইনকাম, আমি লাল কালি দিয়ে লিখেছি। এবার তারপরে মনে আছে তোমাদের নন অপারেটিং রেভিনিউটা আমরা কি করি, যোগ করি, আর নন অপারেটিং এক্সপেন্সটাকে কি করি, মাইনাস করি। মনে আছে তো? মনে আছে নাকি? হ্যাঁ, জি, আজকে থেকে ইনশাল্লাহ মনে হবে। তোমরা কিন্তু দেখো এমনিতেই ঝিমিয়ে গেছো। এবং আরেকটা ব্যাপার যেটা ঘটছে সেটা হলো নতুন এই ক্লাসগুলো, অনলাইনের ক্লাসগুলো হলো নতুন, সেজন্য আমাদের একটু অভ্যস্ত হতে সময় লাগছে এবং ক্লাস পুরোপুরি বাস্তব ক্লাসের মতো মনে হচ্ছে না হয়তো বা। আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে না, কারণ আমি অনেক দিন ধরে লেকচার দিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটাই বাস্তব ক্লাস। তোমাদের না দেখলেও আমি কিন্তু তোমাদের অনুভব করতে পারছি যে আমার ছাত্রীরা শুনছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা নন অপারেটিং রেভিনিউ কি আছে একটু দেখি। নন অপারেটিং রেভিনিউ আছে ইন্টারেস্ট অন রেভিনিউ। তোমরা জানো কোনগুলো, কোন ইন্টারেস্টটা আমাদের রেভিনিউ হয়, যেটা ইনভেস্টমেন্ট থাকে, অর্থাৎ বিনিয়োগের যে ইন্টারেস্ট সেটা হলো রেভিনিউ, আর লোনের যে ইন্টারেস্ট সেটা হলো এক্সপেন্সে যায়। আচ্ছা, 6,000 তোমার যোগ করার পর আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল হলো তোমার টোটাল অপারেটিং ইনকাম। তারপরে নন অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করছি আমরা, ইন্টারেস্ট এক্সপেন্স 13,200। তারপরে আমার আসতেছে যে ওটা মাইনাস করার পরে নেট ইনকাম হয়ে গেল 34,535। এই হলো আমাদের ছোট অঙ্কটা, যেটা করে আমরা কিছুটা ওয়ার্ম আপ হয়েছি, অর্থাৎ আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রবেশ করলাম সেই একাদশ শ্রেণীর পরে। কি বলো? জি, ম্যাম। আচ্ছা, এখানে কি কোনো কোশ্চেন আছে তোমাদের? আমি নেক্সট একটা ইয়েতে যাব যেটা নাকি একটু বেশি গুরুত্বপূর্ণ। না, ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। দেখো, আমি তোমাদেরকে ওই যে অ্যাডভান্সড, এখন তোমরা থার্ড ইয়ারে পড়ছো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পড়ছো। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পড়তে যেয়ে আমরা 3 ধরনের ইনকাম স্টেটমেন্টের সাথে পরিচিত হচ্ছি। তো তোমরা বলবা যে আমরা তো এই যে তোমরা যেটা ইন্টারে করেছো, আমি কার্সারটা নাড়ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 2 প্রেজেন্টেশন অফ কম্প্রিহেন্সিভ ইনকাম থ্রু কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, এটা তোমরা ইন্টারে করেছো। বিশদ আয় বিবরণী, যেটার মধ্যে নাকি একেবারে সবগুলো আয় এবং ব্যয় প্রদর্শন করা হয়, এটার সাথে তোমরা ইন্টারে পরিচিত আছো। আর এটা হলো কি, 1 নম্বরটা হলো কি জানো, এটা হলো 2টা ধাপে। এই যে দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে দ্বৈত আয় বিবরণী, অর্থাৎ 2টা আয় বিবরণী থাকে। একটা আয় বিবরণীতে কি করে তোমার বিশদভাবে আলোচনা করে ওইটার ক্লোজিং ব্যালেন্সগুলো আরেকটা আয় বিবরণীতে এনে ছোট করে করা হয়, সেই জন্য এটাকে দ্বৈত আয় বিবরণী বলে। কিন্তু এই দুইটা নিয়ে আমাদের এখন কোনো কোশ্চেন নেই। আমাদের হলো 3 নম্বরটা। দেখো, আমি কিন্তু 3 নম্বরে আমি কিন্তু দেখো প্রেজেন্টেশন অফ কম্প্রিহেন্সিভ ইনকাম অ্যাজ এ পার্ট অফ স্টক হোল্ডার সিকিউরিটি স্টেটমেন্ট, এটা আমি একটু নীল কালি দিয়ে লিখেছি। কেন? এটাই আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ আমরা এটা, যদিও আমরা কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টে একটু করে দেখেছিলাম, তারপর আমরা ইন্টারে দেখেছিলাম, তারপর আমরা বলবো যে এটা আমরা তখন অতটা গা দেই নাই। এখন আমরা কি করব, এখানে আমরা মাথা দিব কিন্তু। হ্যাঁ, একটু একটু খেয়াল করো। প্রেজেন্টেশন অফ comprehensive income as a part of stockholder security, খেয়াল করো। শেয়ার হোল্ডারদের ইকুইটি বিবরণী, এই যে দেখো বাংলায় আমি লিখেছি, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের অংশ হিসাবে বিশদ আয় প্রদর্শন। বিশদ আয় প্রদর্শন অর্থাৎ এটাও এখন আমি পরবর্তী যে অঙ্কটা করব সেটা এই 3 নম্বরের, এই যে এখানে আমি যে বিষয়গুলো লিখেছি সেইটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ অঙ্কটাও ভালো করে বুঝতে পারবে। তো এটাও এক ধরনের আয় বিবরণী, তবে এটার মধ্যে মালিকানা সত্ত্ব সহ তোমার কোম্পানির লেনদেনগুলো, অর্থাৎ
সত্যের সাথে সম্পর্কিত বিষয়গুলিও সহ আমরা আয় প্রদর্শন করব। এই জন্য এটাকে বলা হয় তোমার বিশদ মালিকানা, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের অংশ হিসাবে বিশদ আয় প্রদর্শন। এবার আসো, এটাকে আবার আরেকটা ব্যাপারও বলে, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। আমরা একটু এই পরিবর্তন বিবরণীটা কি বুঝে নিই, কেমন? পরিবর্তন বিবরণীটা হলো তোমার যখন নাকি একটা কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে মূলধনটা নিয়ে ব্যবসাটা শুরু করে, মনে করো, হ্যাঁ, সাপোজ 20 লক্ষ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করলো। তো ব্যবসা করলো, 1 বছর গেল, 2 বছর গেল, বা 1 বছরই গেল। 1 বছরের পরে ব্যবসার একটা পরিবর্তন হবে। কি হবে? ব্যবসা করার পরে মুনাফা অর্জন করবে। মুনাফা অর্জন করার পরে তোমাদের কি মনে আছে আমরা একটা কি করেছিলাম? তোমার রক্ষিত আয় বিবরণী করেছিলাম, সংরক্ষিত আয় বিবরণী মনে আছে তোমাদের? সংরক্ষিত আয় বিবরণীর কথা, হ্যাঁ, সেটা ছিল। আমরা কিছু বলবে? না ম্যাম, মনে আছে বলছি। আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী আমরা কি করেছি? এর আগে আমরা একটা আয় বিবরণী করি। আয় বিবরণীর আয়টা সংরক্ষিত আয় বিবরণীতে আমরা কি করি? প্রথমেই ব্যালেন্সের সাথে যোগ করি, তাই না? এবং যোগ করে সেখান থেকে আমরা কি করি? লভ্যাংশ, তারপরে বিভিন্ন ধরনের সঞ্চিতি তহবিলের স্থানান্তরগুলো মাইনাস করে তারপরে যে ব্যালেন্সটা থাকে সেটাই হলো তোমার সংরক্ষিত আয় বিবরণীর ক্লোজিং ব্যালেন্স। তো এই যে সংরক্ষিত আয় বিবরণীর বিভিন্ন বিষয়গুলো, এইগুলো কিন্তু এখন আমি কি করব? এই মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীতে একসাথে লিখব। এটা বইয়ের ভাষায় দেখো, আমি একটু পড়ছি। শেয়ার মালিকদের সাথে কোম্পানির লেনদেন যে বিবরণীতে দেখানো হয় তাকেই মালিকের সত্ত্ব পরিবর্তন বিবরণী বলা হয়। সত্ত্ব পরিবর্তন মানে হলো যে মূলধনটা নিয়ে ব্যবসাটা শুরু হয়েছিল, ব্যবসাটা চলতে থাকলে পরবর্তী একটা সময়ে, অর্থাৎ যে কোনো সময়ে ব্যবসায়ের যে অবস্থা হয় হ্রাস পাবে, লস হলে তো হ্রাস পাবেই, আর নিশ্চয়ই লস হলে এই ব্যবসায় বন্ধ হয়ে যাবে। আর তোমার লাভ হওয়াটাই তোমার সম্পদ বৃদ্ধি পাওয়া, মুনাফা বৃদ্ধি পাওয়া এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়াটাই আসলে সম্পদ বৃদ্ধি পাওয়া আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া কিন্তু একই কথা। তো এটাই হলো ব্যবসায়ের কাম্য। তো আমরা এখানে বলেছে যে সত্ত্ব পরিবর্তন, অর্থাৎ মালিকদের যে মূলধনটা নিয়ে ব্যবসাটা শুরু করেছে, ব্যবসার পরবর্তী সময়ে যে পরিবর্তন, এটাকেই বলা হয় মালিকের সত্ত্ব পরিবর্তন বিবরণী। আমাদের আজকের অঙ্কটা কিন্তু তোমার এই মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী অথবা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের অংশ হিসেবে বিশদ আয় প্রদর্শন, ঠিক আছে? এই 3 নম্বরের, যেটা আমি কিছুক্ষণ পরে আসতেছি। এবং এই যে মালিকানা সত্ত্বের সাথে কি কি বিষয়গুলো থাকে আমি মুখে একবার বলেছি, আরেকবার তোমাদেরকে যে এখানে লিখে দিয়েছি, আমি একটু পড়ছি, তোমরা শোনো। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, অন্যান্য তহবিল, আবন্টিত মুনাফা সমন্বয়ের মাধ্যমে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়, যেটা নাকি আমি একটু আগে তোমাদের বুঝিয়ে বলেছি। তো এটা হলো বিশদ আয় প্রদর্শনের তৃতীয় পদ্ধতি। আর এটা একটা নির্দিষ্ট বছরের শেষে কি করে শেয়ার হোল্ডারদের ইকুইটি হিসাবের যে পরিবর্তন আসে তা দেখানো হয়। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মুক্তি দে বুঝতে পেরেছো? তামিমা শাকিল বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা পর্যায়ে চলে যাই, অর্থাৎ আমরা ম্যাথটাতে চলে যাচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে, অর্থাৎ এই যে আমি
তৃতীয় আয় প্রদর্শনীটা একটা ছক দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ে আছে তবু আমি দিয়ে দিয়েছি, তবে অঙ্কটা একটু পড়ো। ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ থার্ড ইয়ারে 2014 এসেছে, দেখো বেনারস কোম্পানি reports the following information for 2018 sales revenue 7,000। আমি একটু এখানে তোমাদের ইয়েগুলো আসছে তাই একটু কম দেখতে পাচ্ছি। 7 লাখ। হ্যাঁ 7 লাখ। হ্যাঁ 7 লাখ। হ্যাঁ আচ্ছা অসুবিধা নেই, আমি এখান থেকে বলছি। কস্ট অফ গুডস সোল্ড টাকা 5 লাখ, অপারেটিং এক্সপেন্স 80,000 and all unrealized holding loss। এই যে খেয়াল করে একটা জিনিস, আনরিয়েলাইজড হোল্ডিং লস আবার গেইনও হতে পারে, কেমন? এই আনরিয়েলাইজড হোল্ডিং লসটা কি? এটা হলো একটা রিয়েলাইজ তো বুঝো, আনরিয়েলাইজড মানে হলো যেটা এখনো রিয়েলাইজ অর্থাৎ আদায় হয় নাই। যেমন ধরো ইনভেস্টমেন্ট করি আমরা, তারপর যেমন ধরো স্টক আমরা একটা মূল্যে কিনে থাকি, তারপরে ইনভেস্টমেন্ট করি, সেটা একসময় একটা মূল্য থাকে, পরবর্তীতে হ্রাস বা বৃদ্ধি হতে পারে। তারপরে তোমরা তো জানো এই যে ডলারের মূল্য হ্রাস বৃদ্ধি হয় না, তো সেই জন্য হ্যাঁ এই জিনিসগুলোকে বলা হয় তোমার আনরিয়ালাইজড সাবজেক্ট আর কি, কেমন? তো এই বিষয়গুলো দেখা যায় যে আমরা যখন ব্যবসাটা শুরু করেছিলাম তখন একটা প্রাইস ছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রাইসটা হ্রাস পেয়েছে, হয়তো সেটাই তোমার এই যে আনরিয়ালাইজড হোল্ডিং লস, কেমন? এটা কোথায় দেখাইতে হয়? এটা আমরা এই যে দেখো আনরিয়ালাইজড হোল্ডিং লস, দেখছো? এই টোটালটার কথা কিন্তু আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব প্রথমে ইনকামে দেখাবো আমরা কম্প্রিহেন্সিভ ইনকামে, আর দেখাবো একুমুলেটেড কম্প্রিহেন্সিভ ইনকামে, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু সবসময় থাকবে এমন কোনো কথা নাই, থাকতে পারে যে এটার সাথে আমরা ইন্টারে কিন্তু পরিচয় ছিল না, আমরা কিন্তু এই বিষয়গুলো জানতাম না, তোমরা কিন্তু এই যে একটু বুঝে নিবা, কেমন? আচ্ছা তারপরে আসো অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটিজ ফর টাকা অফ 60,000 ইট ডিক্লেয়ার্ড এন্ড পেড ক্যাশ ডিভিডেন্ড। তোমাদের মনে আছে ডিভিডেন্ডস মানে কি? লভ্যাংশ। লভ্যাংশ কোথায় বসে? লভ্যাংশ রিটেন আর্নিংস অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীর আয় থেকে বাদ দিয়ে দেখাতাম, মনে আছে? তাহলে এই যে দেখো আমি কিন্তু এখানে এই যে এখানে দেখিয়েছি রিটেন আর্নিংস, এখান থেকে বাদ দিয়ে সরি রিটার্ন এই যে ডিভিডেন্ডসটা এই যে দেখো এখানে বাদ দিয়ে দেখিয়েছি। আর মোটে তোমরা তো জানো এখানে যা যা ঘটবে এখানে মোটের ঘরে এসে যুগ যুগ হয়ে বসবে, তো এটা আর কোথাও যায়নি, এটা এখানে বসে যাবে। আচ্ছা তারপরে আসো, এটা কিন্তু মাইনাসের, খেয়াল করো এই যে বাদ দেওয়া মানে হলো ব্র্যাকেটের মধ্যে থাকবে। তারপরে হলো তোমার 10,000, তারপরে হলো বেনারস কোম্পানি হ্যাড জানুয়ারি ব্যালেন্স ইন কমন স্টক। কমন স্টকটা কি? ওই যে ক্যাপিটাল, তোমাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে আমরা এই স্টকগুলো কমন স্টক সেলস করার মাধ্যমে আমরা 3,50,000 পেয়েছি। তাহলে ওটা আমরা কোথায় লিখবো? এই যে বিগিনিং ব্যালেন্স, এই যে দেখো এই যে কমন স্টক, দেখছো? এই কমন স্টকে আমরা লিখবো। আর এটা কোথায় বিগিনিং ব্যালেন্স? এই যে 60,000 আছে, যে আমাদের এখানে 60,000 আছে বলেছিলাম না আনরিয়েলাইজ, দেখছো? প্রশ্ন দেখছো? হ্যাঁ ম্যাম, 60,000 এখানে বিগিনিং এ বসবে। তার এখানে কিন্তু এই যে দেখো বিগিনিং ব্যালেন্স, এটা কোথায় পাচ্ছি? প্রশ্নে পাচ্ছি। তাহলে রিটেন আর্নিংস এরও আছে, কিন্তু রিটেন আর্নিংস এর কত আছে? রিটেন আর্নিংস এর তোমার রিটেন আর্নিংস 80,000। হ্যাঁ 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 80,000 আছে, ওই তো একদম লাস্টে। হ্যাঁ ওটা আমি তখনও পড়ি নাই অবশ্য। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম আছে 60,000 আর তোমার রিটার্ন আর্নিংস আছে 80,000। ঠিক আছে, তাহলে আমরা বিগিনিংটা লিখে ফেলেছি, কেমন? এবার আসো নেট ইনকাম। নেট ইনকাম কি এখানে দেওয়া আছে? নাই, কোথাও দেওয়া নেই। নেট ইনকামটা আমাদেরকে বের করতে হবে। আমরা তো জানি নেট ইনকাম কিভাবে বের করতে হয়। সেলস রেভিনিউ দেওয়া আছে আমাদের, তাই না? এই যে দেখো সেলস রেভিনিউ দেওয়া আছে, তো আমরা কি করব? সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, তাই না? কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে আবার কি আছে? অপারেটিং এক্সপেন্স আছে, সেটা বাদ দিব, দিলেই তো আমাদের নেট ইনকাম বেরিয়ে যাবে। আর নেট ইনকামটা আমরা কোথায় লিখি? নেট ইনকাম প্রথমে তো কম্প্রিহেন্সিভ ইনকাম অর্থাৎ বিশদ আয় হিসাবে এখানে বসবেই, তারপর আমরা রিটেন আর্নিংস এর সাথে সংরক্ষিত আয় বিবরণীর চলতি বছরের আয় হিসাবে যোগ করি, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ এই দুটো যোগ করবো আর কি। হ্যাঁ ঠিক আছে, আমার তো মনে হয়
তোমাদের মনে আছে। এখন আমি কিন্তু আবার ক্লাসগুলো রেকর্ড করি, জানি না ক্লাস শেষে রেকর্ড হয় কিনা, দেখবো। হলে কিন্তু আমি এটা আবার ছেড়ে দিব, তোমরা আবার দেখতে পারবা। এবং তোমাদের বন্ধুরা যারা আসলে পার্টিসিপেট করে না, কমেন্ট করলে আমি বুঝতে পারতাম, সঙ্গে সঙ্গে হয়তো কিছু বলতে পারতাম। আর তাছাড়া একটু ভালোও তো লাগে, তাই না? একদম সরাসরি পার্টিসিপেশন আর তোমার রেকর্ড দেখার মধ্যে একটু পার্থক্য তো আছেই। একটু তোমাদের সাথে কথা বললে মনটাও তো ভালো লাগে নাকি? আচ্ছা, এবার আসো আমরা অঙ্কটায় যাই। এবার অঙ্কটা তোমরা পারবে, কারণ আমি তো বলেই ফেলেছি সবকিছু। এই যে দেখো, এখন তোমরা বলবে যে এই ঘরগুলা কেমন করে হলো। হ্যাঁ, আমি তো একটু আগে তোমাদেরকে একটা ইয়ে দিয়ে দিয়েছি, যে স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার ইকুইটি, অর এটা হলো গিয়ে তোমার এই যে স্টক হোল্ডার ইকুইটির পরিবর্তন। অর্থাৎ এই যে এখানে এখন তোমার যাবতীয় এই যে রিটার্ন আর্নিংসে যে ব্যালেন্সটা হবে, তারপরে তোমার এখানে কমন স্টকের যেটা হবে, এই দুটো যোগ করে এইখানে যেটা হবে, এইটাই হলো তোমার পরিবর্তন। অর্থাৎ বছরের শেষে তোমার মালিকানা সত্ত্বের পরিবর্তন হলো। এখন দেখি কি পরিবর্তন হয়েছে আমাদের, কি আছে দেখি। প্রথমে ব্যালেন্সগুলো আমি লিখে ফেলবো। ব্যালেন্স কোথা থেকে লিখলাম, এই যে দেখো, তোমরা নিজেরাই তো বললা, সাকি মনে হয় বললা আমাকে, তামিমা মনে হয় বললা 80,000। তারপরে এটাও আছে আমাদের প্রশ্নে, এটাও আছে আমাদের প্রশ্নে, তাই না? তিনটা বিগিনিং আমরা প্রশ্ন দেখে লিখে ফেললাম। এখন এই তিনটা যোগ করে এই যে এখানে টোটাল লিখলাম, দেখেছো? তিনটা যোগ করে আমরা এখানে টোটাল লিখলাম। তারপরে আসো কম্প্রিহেনসিভ ইনকাম আমাদের কি হয়েছিল। কম্প্রিহেনসিভ ইনকাম এই 1,20,000 কোথা থেকে এনেছি আমি তোমাদেরকে, এই যে এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি, নেট ইনকাম করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। কেমন 1,20,000 হয়েছে, এটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তারপরে আনরিয়েলাইজড হোল্ডিং লস 60,000, এটা তো ওই যে ওখানে তোমার প্রশ্নের মধ্যে বলাই আছে, তাই না? আনরিয়েলাইজড হোল্ডিং, এটা কম্প্রিহেনসিভ ইনকামে একবার দেখাবো, কারণ এটা আমাদের আয়কে, যদি লস হয় আয়কে কমাবে, যদি লাভ হয় আয়কে বাড়াবে। আর এই অ্যাকুমুলেটরটা কিসের অ্যাকুমুলেটর? এই কম্প্রিহেনসিভ ইনকামেরই অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেডের বাংলা কি? পুঞ্জীভূত। আচ্ছা, তারপরে আসো কম্প্রিহেনসিভ ইনকাম, এই যে এই 1,20,000 থেকে 60,000 মাইনাস করার পরে এই 60,000 হলো, এটা আমরা ভিতরেই লিখবো। কেমন? আচ্ছা, তারপরে আসো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম একটা প্রশ্ন ছিল। ম্যাম আনরিয়ালাইজড এর জায়গায় যদি রিয়ালাইজড হতো তাহলে এটা যোগ হতো, তাই না? আচ্ছা, আনরিয়ালাইজড হলে রিয়ালাইজড হলে যোগ হবে, সেটা হলো পরের ব্যাপার। এখানে ওই বিষয়টা আসবে না, এখানে বিষয়টা আসবে যে আনরিয়ালাইজড হোল্ডিং লস হইলে মাইনাস, আর গেইন হলে, যদি গেইন বলতো তাহলে প্লাস হতো। ঠিক আছে? বুঝেছি ম্যাম, বুঝেছি। হ্যাঁ, এবার হলো ডিভিডেন্ডস। ডিভিডেন্ডস হলো তোমার 10,000 কর্তন, কিসের থেকে? সংরক্ষিত আয় বিবরণীর আয় থেকে। তো কর্তন হলে আমরা মাইনাস করি। কেমন? মাইনাসটা আমরা এরকম ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিই। এবার আসো আমরা এবার টোটাল করে ফেলি। এই যে এখানে টোটাল করার পর হলো তোমার 1,90,000, আর এখানে তো আগেই ছিল 3,50,000। এই দুটো যোগ করার পরে আমাদের হয়েছে 5,40,000। আর এই যে আমি বলেছিলাম একটু পরে দেখাবো এই নেট ইনকামটা কিভাবে এনেছি 1,20,000। এই যে দেখো, তোমরা তো একটু আগে আমার সাথে বলেছো, আমার ধারণা তোমাদের মনে আছে, এবং তোমরা মনে হচ্ছে পড়াশোনা করছো বাসায়, এবং এটা আমার জন্য যেমন পজিটিভ, তোমাদের জন্য পজিটিভ। এবং পড়াশোনা করতে থাকো। এবং তোমাদেরকে আমি আশ্বস্ত করছি এটা বলে যে আশা করি ইনশাল্লাহ, যেহেতু করোনা কাল এবং আমাদের ক্লাসগুলো হলো তোমার অনলাইনে, তাই আমাদের প্রশ্নগুলো ইনশাল্লাহ, বোর্ড কোশ্চেনগুলো কঠিন হবে না। কারণ এটা ইউনিভার্সিটি থেকেই তোমাদের টিচারদের প্রতি যারা কোশ্চেন করবে তাদের প্রতি তোমার নির্দেশ থাকবে যে আপনারা স্টুডেন্টরা যেন কঠিন কোনো সমস্যার সম্মুখীন না হয়। শুনে নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের? হ্যাঁ, তো আমার ক্লাসটা আজকে এখানেই শেষ। আশা করছি তোমরা আমাকে কমেন্ট বক্সে পরবর্তী ক্লাসে আমাকে আগে জানাবা কোথায় কি প্রবলেম হলো। হবে না ইনশাল্লাহ, আমি পরবর্তীতে একটা সি টাইপের অঙ্ক, অর্থাৎ বড় 10 মার্কসের একটা অঙ্ক নিয়ে আসবো। আজকে আর কোনো কোশ্চেন আছে তোমাদের, বা কিছু বলার আছে আমাকে? ম্যাম কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকো বাবা। সবসময় আমি তোমাদেরকে বলি যে আল্লাহ তোমাদেরকে সবাইকে ভালো রাখুক। ঠিক আছে? তোমাদেরকে, তোমাদের পরিবারকে এবং জি ম্যাম, অর্থাৎ ভালো থাকবেন।
মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুক, এবং আমরা ইনশাল্লাহ বেঁচে থাকলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আর সবগুলো ক্লাস আমরা জুমে করব না, জুমে তোমাদের একটু প্রবলেম তো হয়, এই সময়টা অন্তত দিতে হয়, আর অনেকেরই আসলে অনেক ধরনের সমস্যা আছে জানি। তো অন্তত মাসে একটা ক্লাস হলেও জুমে করার চেষ্টা করব, কেমন? জি ম্যাম। আর তোমরা চাইলে আমি সবসময় করতে পারি, কোনো সমস্যা নেই, যখন চাইবে আমাকে জানাবে, আমি করব। ঠিক আছে? ভালো লাগে এখানে ক্লাস করলে, আপনাদের সাথে দেখা ঠিক হয়। আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।